সুপ্রিম রায় 26,000 চাকরি বাতিলের ঘটনায় কলকাতা সহ সারা রাজ্য ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। যেখানে এদিন কসবায় ডিআই অফিসে একদল চাকরিহারা আন্দোলনকারী অফিসে তালা মারতে গেলে পুলিশের সাথে ব্যাপক খণ্ডযুদ্ধ শুরু হয়। যদিও 26,000 চাকরি বাতিলের বিষয়ে গত 7ই এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা যোগ্য স্কুল শিক্ষকদের একজনেরও চাকরি বাতিল হবে না বলে আশ্বস্ত করেছেন, যেখানে তিনি 2 মাসের মধ্যেই সমস্যা সমাধান করে যাতে সবাই চাকরি ফিরে পায় তার গ্যারেন্টিও দেন। কিন্তু সেই কথায় ভরসা করে একাংশ যখন স্কুলের শিক্ষা ব্যবস্থায় যোগ দিয়েছেন, তখন একটা অংশ এই সমস্যা এখনই সমাধানের দাবি করে রাস্তায় আন্দোলন নেমে পড়েছেন। যারই ঘটনায় এদিন কসবা চত্বর উত্তাল হয়ে উঠল। এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখার কথা বলে বিশিষ্ট আইনজীবী অমল কুমার দে আমাদের কি বললেন দেখুন। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবাংলার প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীদের তাদের চাকরি বাতিল হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা চরম শিক্ষা ব্যবস্থা, একটা চরম অরাজক ব্যবস্থা তৈরি হওয়ার মুখে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বলেছেন এই বাতিল শিক্ষকদের উদ্দেশ্যে যারা যোগ্য তাদের তিনি চাকরি হারাতে দেবেন না, তিনি তাদের চাকরি নিশ্চিত করবেন, এরমই প্রতিশ্রুতি দিয়েছে। প্রশ্ন এখন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ঘরে এই রায় কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে এই শর্ত পালন করবেন, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এই চাকরি বাতিল হয়েছে। এটা আদৌ কি সম্ভব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পক্ষে? প্রথম প্রশ্ন হচ্ছে কি, যোগ্য এবং অযোগ্য এই তালিকাটা কি আছে না নেই? কারণ আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 5,000 এতজন অযোগ্য, এতজন যোগ্য। এই সংখ্যাটা কে কোথা থেকে পাচ্ছে? যদি সুপ্রিম কোর্টের কাছে যোগ্য আর অযোগ্যের তালিকা এসেই থাকে, তাহলে যোগ্যদেরকে রাখা হলো না কেন, আর অযোগ্যদের বাতিল করা হলো না কেন? সমস্তটাই কেন বাতিল করা হলো? সেই প্রশ্নটা প্রথমেই আসছে। মিডিয়া কোথা থেকে যোগ্য অযোগ্যের তালিকা পাচ্ছে আমি জানি না। সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে যোগ্য অযোগ্যের যদি তালিকা থেকে থাকে, আমি দেখিনি সুপ্রিম কোর্টের রায়, দীর্ঘ রায়, কোথায় বলা আছে? বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি এতজন যোগ্য এতজন অযোগ্য। তা যোগ্য অযোগ্য যদি আমি নির্ধারণ করেই ফেলি, তাহলে যোগ্যদের চাকরি কেন আমি নিয়ে নিলাম? প্রশ্নটা এখানে থেকে যাচ্ছে প্রথম। দ্বিতীয় হলো, একজন সাংবিধানিক প্রধান একটা রাজ্যের, তিনি যদি কারোর দায়িত্ব নিতে চান নিতে পারেন। তিনি যদি বলেন এদের আমি ভবিষ্যতের কিভাবে এদেরকে চাকরি দেওয়া যাবে সে দায়িত্ব আমি নিচ্ছি, সেক্ষেত্রে একজন নাগরিক হিসেবে তাকে সাধুবাদ জানাই যে সত্যি তিনি দায়িত্ব নিয়ে এড়িয়ে যাননি। উনি তাদের দায়িত্ব নিয়েছে এবং সভা করে জনসমক্ষে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে বলেছেন, এবং সেই চাকরিহারাদের সামনে দাঁড়িয়ে বলেছেন, তাদের প্রতিশ্রুতি দিয়েছেন। এখন বিগত দিনেও তার অনেক প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিলেন, আমরা সেগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে চেষ্টা করেছেন সেগুলোকে প্রয়োগ করার, বা করেছেনও হয়তো তিনি। তাছাড়াও আমাদের 2 মাস অপেক্ষা করতে হবে, দেখতে হবে সেই 2 মাসের মধ্যে উনি কতটা কি করতে পারেন। আর শিক্ষা ব্যবস্থার যদি কথায় আসি, সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা যে সমস্ত স্কুলের এই শিক্ষকরা রয়েছেন, বেশিরভাগ স্কুলেই, সেখানে স্কুলের ছাত্র সংখ্যা কত সে নিয়ে কিন্তু আমরা কেউ মাথা গলাই না, ভাবি না। কলকাতা শহরের বুকে এমন অনেক স্কুল আছে যেখানে 8 জন শিক্ষক আছে, 25 জন ছাত্র আছে। এগুলো নিয়ে কিন্তু ভাববার আমাদের অবকাশ নেই। এবং সেই 8 জন শিক্ষকের মধ্যে যদি 4 জন চলে যান, তাহলে এই 28 জনের পড়াশোনা কি হবে? এমনিতেই স্কুলগুলোর অবস্থা ধুকধুক করছে। যে সমস্ত মাধ্যমিক স্কুলগুলো আছে, সেখানে কলকাতায় যে সমস্ত স্কুলে আগে হাজার হাজার স্টুডেন্ট থাকতো, সেই স্টুডেন্টগুলো আজকে 100-150 বা 50-এ নেমে এসছে। সেগুলো নিয়ে তো আমরা ভাবছি না। আজকে কেন এই ছাত্র শিক্ষক দিয়ে এই যে শিক্ষকদের চাকরি হারা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে, সত্যি একটা বেদনাদায়ক ঘটনা। আজকে এতগুলো ছেলে মেয়ে কোথায় যাবে, তাদের কি হবে, তাদের ভবিষ্যতের অন্ধকারের কথা ভাবা হচ্ছে। আজকে সেই ছাত্রগুলো স্কুলগুলোই তো উঠে যাবে। আজকে এমন অনেক স্কুল কলকাতা শহরে আছে, কলকাতা শহরে আমার এই বাড়ি থেকে 100 মিটারের মধ্যে উল্টোডাঙ্গা ইউনাইটেড হাই স্কুল, যেখানে আজকে 1000 স্টুডেন্ট থাকতো, সেখানে আজকে রাস্তায় পোস্টার দিয়ে ছাত্র ভর্তি করাতে হয়। দেশবন্ধী স্কুল, রাস্তায় পোস্টার দিয়ে ছাত্র ভর্তি করাতে হয়। পূর্ব কলকাতা বিদ্যা মন্দির, সেখানে 30টা 40টা স্টুডেন্ট, এরকম অসংখ্য স্কুল আছে যেখানে ছাত্র সংখ্যাই নেই।
তা সেগুলোকেও আমাদের ভাবতে হবে। শুধুমাত্র এই চাকরিহারাদের চাকরি হোক এটাও চাই, এবং যাতে এই স্কুলগুলো সমৃদ্ধ হয়, স্টুডেন্টরা ছাত্ররা আসে, কেন আসছে না তার অনেক বিশ্লেষণ আছে, তার অনেক ব্যাখ্যা আছে, সেগুলো আমাদের ভাবতে হবে। তবে আজকের প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে গিয়ে এই শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি আমার তো সমবেদনা আছেই। আশা করি সাংবিধানিক প্রধান যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি কথা দিয়েছেন, আশা করি তাদের একটা সুব্যবস্থা তিনি করবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এই তালিকাটা কার কাছে আছে, কে এই সংখ্যাগুলো নির্ধারণ করছেন, সংবাদ মাধ্যমে এই সংখ্যাগুলো কোথায় পাচ্ছেন। যদি সুপ্রিম কোর্টে এই সংখ্যা এসে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট কেন সেইটাকে যোগ্য অযোগ্যের তালিকাটা নির্ধারণ করলেন না? আমি জানি না সেখানে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে সেটা আছে কিনা, যে এতজন যোগ্য আর এতজন অযোগ্য সেটা আমরা পেয়ে গেছি। আর সেটা যদি পেয়ে গিয়ে থাকেন, তাহলে এই রায়টা ঠিক সঠিক বলে আমার মনে হচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দেওয়া এই রায়, সেই রায় যদি না মান্যতা দেওয়া হয়, যদি মুখ্যমন্ত্রী যদি সেই রায় না মানে, সেক্ষেত্রে কি আদালত অবমাননার দায়ে আমি তাকে এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মানি না বলেননি তো কোথাও। সম্মান দিয়ে বলেছেন যে এই ছেলেদের চাকরি যাতে আমার দেওয়া যায় সেই প্রচেষ্টাই আমি করব। সে নতুন করে করতে পারেন, সেটাই উনি চিন্তা ভাবনা করছেন নিশ্চয়ই। প্রশাসনিক প্রধান আরও অনেক, তিনি সমস্ত আইনজ্ঞদের সাথে আলোচনা করছেন, করে কোন রকম কী রকমভাবে এদেরকে নতুন করে চাকরিতে আবার নেওয়া যায় সেটা উনি চিন্তা ভাবনা করছেন। সুতরাং উনি আইন মানছি না বা সুপ্রিম কোর্টের রায় মানছি না এই কথা উনি একবারও বলেননি, কোথাও বলেননি। মান্যতা দিয়েছেন যে সর্বোচ্চ আদালতের রায়কে মেনে নিচ্ছি, কিন্তু এই কথাটা কোথাও তিনি বলেননি, এখনো পর্যন্ত আমার নজরে আসেনি যে আমি সুপ্রিম কোর্টের রায় মানছি না। উনি বলছেন আমি এই চাকরিহারাদের যাতে চাকরি পাওয়া যায় সেই ব্যবস্থা যাতে করব, সেটাই আমার দায়িত্ব। বলছেন একজনেরও চাকরি যাবে না, মানে যারা চাকরি যোগ্য এবং প্রার্থী, অযোগ্য যারা, তাদের বিষয়টাও পরে তিনি ভাববেন। হ্যাঁ যোগ্যদের কথা আগে বলেছেন, যোগ্যদের কথা বলেছেন, যা তাদের চাকরি যাতে না যায় সেটা আমি ভাববো, এবং সে ভাবনার তো তাকে আইনের পরিপ্রেক্ষিতে ভাবতে হবে। আমি ভেবে নিলাম আর হবে না, সেই আইনি পরামর্শ আইনজ্ঞদের সাথে করে তিনি করবেন। উনি রিভিউ পিটিশন দাখিল হয়েছে, আজ পরশু রিভিউ পিটিশন দাখিল করেছে, সেক্ষেত্রে কতটা সম্ভাবনা আছে? সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কারণ আজকে শিক্ষা ব্যবস্থা যদি আজকে স্টুডেন্টরা মাস্টার স্কুলে না থাকে, স্কুলগুলো ভেঙে পড়ে যাবে, স্কুলের মানে পরিকাঠামোই নষ্ট হয়ে যাবে, ছাত্ররা এসে বাড়ি ফিরে যাবে, স্কুলে পড়াশোনাই হবে না। আজকে 2 মাস 4 মাস ধরে তো এই চলতে থাকবে স্কুলে। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় পর্যালোচনা হয়তো সুফল পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সরকারি মানে স্কুলে এত বড় একটা দুর্যোগ বিপর্যয় নামিয়ে আনার পিছনে কি এরকম কোনো ষড়যন্ত্র আছে, যেখানে সরকারি স্কুলগুলোতে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা বিঘ্নিত হবে, ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাবে, উল্টো দিকে বেসরকারি ক্ষেত্রে বহু করে ছাত্র সংখ্যা বাড়বে? যেমন আজকেই একজন অভিভাবক তিনি অভিযোগ করছিলেন বেসরকারি স্কুলে, যে এই কদিনের মধ্যে তাদের ফিস, মানে তার ছেলের স্কুলের ফিস 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটাও কি একটা সম্ভাবনা আছে কোনো ষড়যন্ত্র? থাকতে পারে, ভারতবর্ষের মধ্যে অনেক কিছুই সম্ভাবনা থাকতে পারে, কারণ ক্যাপিটালিস্টরা যখন মাথাচাড়া দিয়ে ওঠে তখন তারা শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করে, শিল্পকে আগে ধ্বংস করে, শিক্ষাকে ধ্বংস করে, তারা তাদের কবজার মধ্যে সমস্তটা নিয়ে যেতে চায়। তা আজকে শিক্ষা ব্যবস্থার মূল যে জায়গাগুলো সমস্তটাই আজকে ক্যাপিটালিস্টদের হাতে চলে যাচ্ছে। সুতরাং সেখান থেকে আমাদের বুঝতে হবে যে ধনতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে, আমাদের মিশ্র অর্থনীতির মধ্যে ধনতান্ত্রিকদের আধিপত্য বেশি রয়েছে, এবং তারা চেষ্টা করবে কিভাবে কোন প্রসেসটাকে ভেঙে দেওয়া যায়, সরকারি প্রসেসকে ভেঙে দিয়ে যদি আজকে সাধারণের মানুষের উপরে বোঝা করিয়ে দেওয়া যায়, সেটা মানুষ তখন ওখান থেকে বেরিয়ে এসে চেষ্টা করবে ভালো জায়গায় যাওয়ার, যেখানে চাকচিক্য আছে, সৌন্দর্য আছে, সেগুলোর দিকে মানুষকে আকৃষ্ট করবে। এই মুহূর্তে যে খবর, বেশ কিছু স্কুলে বাতিল শিক্ষকরা তারা স্কুলে যোগদান করছেন না, বেশিরভাগ যোগদান করলেও বেশ বেশ কিছু শিক্ষক তারা যোগদান করছেন না। সেই জায়গায় এই যে যারা যাচ্ছেন না স্কুলে, পরবর্তী সময় কি তারা কোনো আইনের জটিলতার মধ্যে আরো পড়তে পারে? না, সেখানে স্বেচ্ছা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা ফ্রি সার্ভিসও দিতে পারেন, তা আপনারা ফ্রি সার্ভিস দিন, 2 মাস আপনারা স্কুলে যান, গিয়ে পড়ান, সেক্ষেত্রে তো তাকে আপনাকে বাধা দিচ্ছে না। এখন অনেক ফ্রি সার্ভিসের স্টুডেন্ট স্কুলে আছে, এখনো অনেক স্কুলে আছে সংস্কৃত টিচার গিয়ে ফ্রি সার্ভিস দিয়ে আসেন, অনেকেই আছেন এরকম, খোঁজ নিলে আপনি দেখতে পাবেন বিভিন্ন স্কুলে আছে, 2-4 জায়গায় আছে, ওনারা ফ্রি সার্ভিস দেন।
সুতরাং এই ফ্রি সার্ভিস কেউ দিতে পারেন, কেউ নাও দিতে পারেন। আর সর্বোপরি একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, এই ঘোলা জলে কেউ মাছ ধরতে যাবে, কেউ সবাই একটা রাজনৈতিক মনোভাবাপন্ন হবেন এমন কোনো কথা নাই, তবে কিছু মানুষ তো রাজনৈতিক মনোভাবাপন্ন হবে, কেউ সরকারের পক্ষে থাকবে, কেউ সরকারের বিপক্ষে থাকবে। যারা সরকারের পক্ষে থাকবে ধরে নেওয়া যায় যে তারা হয়তো কাজে যোগদান করবে না, যারা সরকারের বিপক্ষে থাকবে তারা যাবে না, তারা একটু জটিলতা তৈরি করার সৃষ্টি করবে। নমস্কার।